বিসিবি নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন এনএসসির। আইসিসির আইন মাথায় রাখার পরামর্শ। বাতিল আসিফ মাহমুদের করা জেলা বিভাগীয় অ্যাডহক কমিটি। পিছিয়ে গেল নারী বিপিএল এর প্রথম আসর। এপ্রিলের টুর্নামেন্ট হবে জুলাইয়ে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছাতে সময় দেয়াই কারণ দাবি বিসিবির। আগ্রহ নেই পৃষ্ঠপোষকদের। এবং চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে আজ রিয়াল সিটি মহারণ। রেকর্ড ১৬তম বারের মতো মুখোমুখি দুই জায়ান্ট। আরেক ম্যাচে চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ চেলসি। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডে এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। যাচ্ছি তার কাছে, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন পর বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের, ইন্টারন্যাশনাল ক্রিকেটেই দীর্ঘদিন পর বাংলাদেশ দল নামলো। এতদিন পরে বাংলাদেশ দলের পারফরমেন্সটা কেমন দেখলেন? অসাধারণ। আপনার যেটা হওয়ার কথা ছিল আরও একটু কম্পিটিটিভ, কিন্তু সেটা হয়েছে এক পেশে। বাংলাদেশের এই এক পেশে ক্রিকেট খেলা দেখতে অসাধারণ লেগেছে, এই কারণে যে আপনার পুরো গেমটাই নাহিদ রানা কন্ট্রোল করেছেন। যদি আপনি 5 ওভারে 5টা উইকেট না নিত তাহলে পাকিস্তান ডিফারেন্ট সিনারিও তৈরি করত, কিন্তু নাহিদ রানা সেই সুযোগটা দেননি। যেটা বললেন বোলিং কোচ, তার উপরে আস্থা রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ। কারণ তিনি যে মানের বোলিংটা করেছেন আজকে, সাধারণত আমরা বিগত 5 যে ওয়ানডে খেলেছে তিনি বিদেশে, সেই রকম আক্রমণাত্মক ডেলিভারি তার দেখিনি। বা এখানে যে কিছু মুন্সিয়ানা দেখিয়েছে, আপনি দেখবেন যে কিছু আউটসুইং, কিছু স্ট্রেট ডেলিভারি এবং এই যে লেন্থ ধরে বোলিং করা, এইটা সাধারণত তার কাছ থেকে পাওয়া যাচ্ছিল না। তিনি যে এই সময়গুলোতে ইমপ্রুভ করেছেন, দ্যাট ইজ বিগ। সবচেয়ে বড় যে জিনিসটা, বাংলাদেশের এবারের প্রিপারেশনটা অন্য যে গত 1-2 বছরের সিরিজগুলি দেখেছি তার থেকে অনেক বেশি বেটার হয়েছে। কেন বেটার হয়েছে? বাংলাদেশ দল ক্রিকেট খেলার মধ্যেই ছিল। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ওয়ানডে ফরম্যাটের জন্য একটা টুর্নামেন্ট খেলেছে, সেটা হলো বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। নিজেদের মধ্যে হলেও সেটা কম্পিটিটিভ টুর্নামেন্ট ছিল, কারণ প্রত্যেকটা দল 4টা দল 4 প্রতিদ্বন্দ্বী ছিল। ফলে এখানে ভালো করার একটা তাড়না ছিল, এবং এখানে যেহেতু সব কিছুই আপনার আন্তর্জাতিক মানের না হলেও কাছাকাছি প্রতিযোগিতা, এই যে প্রতিযোগিতাটা ম্যাচ খেলেছে, এই প্রতিযোগিতাপূর্ণ ম্যাচের কারণেই আজকে আউটপুটগুলো, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলেন কিংবা মাঠে যে মুভমেন্ট, সেই মুভমেন্টগুলি আমরা দেখতে পেয়েছি। সাধারণত গত কয়েক বছর ধরে আমরা যেটা দেখেছি, ট্র্যাডিশন থেকে সরে এসেছে যে কোনো সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলা। এই ট্র্যাডিশনটা কিন্তু একটা ক্রিকেটে আমরা দীর্ঘ ট্র্যাডিশন ছিল, সেই ট্র্যাডিশন থেকে কেন সরে এসেছে আমি জানি না। তবে ওই ট্র্যাডিশন কিন্তু প্রত্যেকটা দলকে আপনার ম্যাচ ওরিয়েন্টেড করে তুলতো। মাঝখানে না করার ফলে ফার্স্টের দিকে দেখবেন সিরিজগুলো শুরু করার ক্ষেত্রে বাংলাদেশকে অনেক সময় হোঁচট খেতে হয়েছে। সেই জায়গা থেকে এখন যদি তারা এই প্র্যাকটিসটা আবার ধরে রাখে, যে কোনো সিরিজের আগে আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলবো, এই টিম হোক কিংবা বিদেশি দল হোক কিংবা বাংলাদেশের যারা আমাদের ঘরোয়া লিগ আছে সেখানে, তাহলে দেখবেন যে এই যে ছন্দটা রয়েছে, এই ছন্দটা আপনি সবসময় ক্যারি করতে পারবেন। বাংলাদেশের 2027 ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ কিছু সমীকরণ আছে আপনি জানেন, এবং মাঝখানে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি। একটু ডিমোটিভেটেড ছিল যত ক্রিকেটারদের সঙ্গে যখন টুকটাক কথা হয়েছে, তখন আপনিও নিশ্চয়ই শুনেছেন। সেই টিমটার জন্য এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এই জয়টা নিশ্চয়ই উজ্জীবিত করবে দলকে। ডেফিনেটলি, কারণ হচ্ছে এই যে ওয়ার্ল্ড কাপ খেলতে না পারা, ওই দুঃখ তো কখনোই ভোলার নয়। আপনি বড় একটা অ্যাচিভমেন্ট করতেন কিংবা বড় একটা মঞ্চে যাওয়ার সুযোগ ছিল, সেই মঞ্চ আপনি ত্যাগ করেছেন। সেটার যে একটা দুঃখ, সেটার যে কষ্ট, সেই কষ্ট কখনোই মুছবে না। যতদিন বিশ্বকাপ হবে, যতদিন তারা খেলতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত সেই ক্ষতটা নিয়ে তারা এগিয়ে যাবে। তো পেছনে তাকানোর বা পিছনে একটা জায়গায় স্ট্যাটিক থাকার কোনো সুযোগ নেই, মানুষকে সামনে চলতে হয়। সেই কারণেই যেহেতু আবার নতুন করে যাত্রা শুরু হলো, 2027 সালে আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য হলেও এখন থেকে আবার নতুন ক্রিকেট খেলতে হবে। সেটা কি ওয়ানডে ফরম্যাটে আপনাকে সরাসরি বিশ্বকাপ খেলার লক্ষ্য। আর সেই লক্ষ্যটা যদি আপনি 2027 সালের 31 মার্চের মধ্যে 7 থেকে 8 দলের মধ্যে থাকতে পারেন, শীর্ষ 8 দলের র্যাঙ্কিংয়ে, তাহলে আপনি সরাসরি বিশ্বকাপ খেলতে পারবেন। বাংলাদেশের এখন লক্ষ্য হলো বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করা। সেই জন্য এই যে আপনি যে কথাটা বললেন যে এই সিরিজগুলো কেন গুরুত্বপূর্ণ, কারণ পয়েন্ট, প্রত্যেকটা ম্যাচ যদি আপনারা জিততে পারেন, আজকে যদি বাংলাদেশ 3-0 জিতে 2015 সালের মতোই পাকিস্তানের বিপক্ষে, তাহলে যে পয়েন্টটা হবে, সেই পয়েন্টগুলো আপনাকে নিয়ে যাবে হয়তো 9-এর দিকে, 10-এর দিকে 9 উন্নীত করবে। এর পরবর্তীতে যে নিউজিল্যান্ড আছে, সেইটা একটা হোম কন্ডিশনের যে অ্যাডভান্টেজ নেওয়া, সেই অ্যাডভান্টেজটা বাংলাদেশ নেবে। তখন ওই যে অ্যাডভান্টেজ আপনাকে পৌঁছে দেবে হয়তো আর একটু সামনে পুশ করে।
অস্ট্রেলিয়া আসবে, সেই সিরিজও আপনার একটা অ্যাডভান্টেজ নিয়ে যদি আপনি সিরিজটা জিতে যান তাহলে আপনার কাঙ্ক্ষিত অ্যাচিভমেন্টের কাছাকাছি পৌঁছে যাবেন। তার সামনে আরও কয়েকটা সিরিজ রয়েছে ভারতের সঙ্গে, সবগুলোতেই আপনার এখন জিততে হবে। এই যে জেতার মানসিকতা, এইটা যদি আপনি টার্গেটটা যদি আপনি অ্যাচিভ করতে চান তাহলে আপনার এখান থেকে কোনোভাবেই নড়চড় করা যাবে না। মিরপুরের উইকেটটাকে ডিফারেন্ট মনে হলো কিনা? ডেফিনেটলি ডিফারেন্ট মনে হয়েছে, এবং এটা অ্যাপ্রিশিয়েট করার মতো নিশ্চয়ই। অবভিয়াসলি 2015 সালের দিকে আমরা এরকম উইকেট দেখেছি। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে নিশ্চয়ই আপনার মনে আছে বিশ্বকাপ শেষে আপনার এখানে যে সিরিজগুলো হলো ভারত এবং পাকিস্তানকে আমরা ভালোভাবে ধবল দোলাই দিয়েছিলাম এবং হারিয়েছিলাম। তো ওই যে হারানো ওই সম্ভাবনা মানে সম্ভব হয়েছিল কেন? সম্ভব হয়েছিল ভালো উইকেটে খেলা এবং যে কন্ডিশনগুলি তৈরি করা হয়েছে সেখানে স্পোর্টিং ছিল। মাঝখানে যেসব দল আসে, একটা কথা গতকালই মেরাজ বলেছেন যে দলের বিপক্ষে যেরকম অ্যাডভান্টেজ নেওয়া প্রয়োজন আমরা সেই রকম অ্যাডভান্টেজ নেব। এখন পাকিস্তানের বিপক্ষে যদি আপনি স্পিন ট্র্যাক বানান তাহলে পাকিস্তান আপনাকে হারিয়ে দেবে, তো সেই সুযোগটা পাকিস্তানকে দেওয়া যাবে না। এজন্য আপনাকে স্পোর্টিং উইকেট বানিয়ে দেওয়া হয়েছিল, ট্রু উইকেট যেটা মেরাজ বলতে চেয়েছেন। সেই উইকেটে যেটা হয়েছে, যেহেতু ইভেন্ট ছিল ডেলিভারিগুলো এবং বল ব্যাটে আসছিল, আবার স্পিনাররা যদি আপনি ভালো বল করছে তারও সুবিধা পেয়েছে, আবার পেস বোলাররাও সুবিধা পেয়েছে। সব মিলে একটা কমপ্লিট পারফরমেন্স। আপনার সঙ্গে অন্য আরো বিষয় নিয়ে আলাপ করবো, আমরা রিপোর্ট দেখে আবারও ফিরছি আলোচনা। আবারও ঢেলে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত জেলা, উপজেলা এবং বিভাগীয় কমিটি বাতিল করে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পাশাপাশি বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেও কমিটি গঠন করেছে এনএসসি। তবে কমিটির কার্যক্রম যাতে আইসিসি বিধির সঙ্গে সাংঘর্ষিক না হয় সে বিষয়ে সতর্ক এনএসসি। বিগত অন্তর্বর্তী সরকারের অদক্ষতায় স্থবির হয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গন। বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশন তো বটেই, এই স্থবিরতা লক্ষ্য করা গেছে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়েও। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে গতি আনতে পুরনো কমিটি বাতিল করে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ করল জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসি সুপারিশকৃত এই অ্যাডহক কমিটির লক্ষ্য দ্রুততম সময়ে একটি নির্বাচিত কমিটি উপহার দেয়া। এজন্য সময় বেঁধে দেয়া হয়েছে 3 মাস। যদিও 7 সদস্যের এই 3 কমিটিতে ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টদের বদলে বেশি গুরুত্ব দেয়া হয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল সেটা আসলে ধারণা করা হয়েছিল যে একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত তারা কাজ করবে। সেজন্যই তাদেরকে সকল ধরনের ক্রীড়া ব্যক্তি থেকে সকল কর্নারের ব্যক্তিত্বদেরকে সেখানে রাখা হয়েছিল। এখন যে কমিটিটা গঠন করা হয়েছে এই কমিটির মূল উদ্দেশ্যই হলো স্বল্পতম সময়ের মধ্যে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলো নির্বাচন অনুষ্ঠান করা। এই কমিটিটাকে আপনারা ঠিক ক্রীড়া পরিচালনার জন্য ওই সংস্থার কমিটি না মনে করে এটাকে মনে করতে হবে যে নির্বাচিত কমিটি গঠনের জন্যই আসলে এই কমিটিটা গঠন করা হয়েছে। এজন্যই এখানে সরকারি কর্মকর্তাদের আধিক্য। এদিকে বিসিবি নির্বাচনের আগে থেকেই ক্রিকেটার ও সংশ্লিষ্টদের একটি বড় অংশ অভিযোগ করে আসছে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের। সম্প্রতি ক্রীড়া পরিষদে গিয়ে এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন তামিম ইকবাল সহ 50টি ক্লাবের প্রতিনিধি। তারই প্রেক্ষিতে এবার তদন্ত কমিটি গঠন করেছে এনএসসি, যার কাজ হবে অসঙ্গতি খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করা। তবে তা যাতে আইসিসি বিধির সঙ্গে সাংঘর্ষিক না হয় সেই বিষয়ে সতর্ক এনএসসি। অবশ্যই আমাদেরকে সচেতনতার সাথে সকল কাজ করতে হবে, কারণ আমাদের বিশ্বকাপে আমরা খেলে থাকি একমাত্র ক্রিকেটেই কিন্তু। সুতরাং আমাদের এই যে বড় অর্জন, এই অর্জনের জায়গা কোনো রকমের অবহেলার জন্য বা অসতর্কতার জন্য নষ্ট হয়ে যাক এটা আমরা কেউই চাই না। কিন্তু তারপরেও যদি কোথাও অভিযোগ আসে অভিযোগগুলোকে এন্টারটেইন করাও কিন্তু সরকারের দায়িত্ব। তো এটাকে আমরা সরকারি হস্তক্ষেপ বিবেচনা না করে সরকারের যে পর্যবেক্ষণ আছে, সরকার যে ব্যাপারে সতর্ক আছে, সরকার যে ব্যাপারে কেয়ারিং, এই বিষয়টাগুলোতে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি। এদিকে জাতীয় ক্রীড়া নীতিতেও পরিবর্তন আনতে কাজ করছে এনএসসি। দ্রুতই তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ। সরকার সবসময়ই কাজ করবে নির্মমভাবে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, আবারও যুক্ত হচ্ছে আলোচনায়। আমরা প্রতিবেদনেও যেমন দেখছিলাম, বিশেষ করে বিসিবি নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন, এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিসিবি নির্বাচন হয়েছিল, খুবই ঘটনাবহুল একটা নির্বাচন হয়েছিল। এই তদন্ত কমিটির হাতে আসলে কি ধরনের তথ্য উঠে আসবে বলে মনে করছেন? দেখুন, বিসিবি নির্বাচন যে অনৈতিকভাবে এবং প্রশ্নবিদ্ধ সেটা কিন্তু আপনার
যে যদি রেকর্ডগুলি আপনি শুধু দেখেন ওই সময় আপনার টেলিভিশন থেকে শুরু করে এই সময় থেকে শুরু করে প্রত্যেকটা টেলিভিশন বলেন, পত্রিকা বলেন কিংবা অনলাইন বলেন, আপনার সঙ্গে এই সেটে বসে তখন আলোচনা করেছেন সেই সব জায়গায় যদি আপনি একবার শুধুমাত্র ডকুমেন্টগুলি দেখেন, অনিয়মের চিত্রগুলি তুলে ধরেন, একটা জনপ্রশাসন মন্ত্রণালয় ডিসিদেরকে বাধ্য করেছে যে বুলবুল সাহেব যে কাউন্সিলরদের চেয়েছেন তাদেরকে যেন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সরকারি হস্তক্ষেপ কত রকমের, কত বড় রকমের আপনি দেখেন। এরপরে যেটা হয়েছে, অ্যাডহক কমিটি নর্মালি 3 মাসের জন্য হয় এবং অ্যাডহক কমিটি থেকে নর্মাল এইসব নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যে তাদের আনার কথা নয়, কিন্তু বুলবুল সাহেব সেই চিঠিটা দিয়েছেন যে অ্যাডহক কমিটি থেকে যেন কাউন্সিলর দেওয়া হয়, যাতে তারা তাদের পছন্দের মতো যেসব লোক রয়েছে ওখানে সেই সব লোককে কাউন্সিলর বানিয়ে তারা জিতে আসতে পারে। আপনি বরিশাল বিভাগ থেকে একজন পরিচালক হয়েছেন, তিনি এখন ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত সাহেব, তিনি তার ওখানে প্রতিদ্বন্দ্বিতা যাতে না করতে পারে কাউকে দাঁড়াতে দেয়নি উপদেষ্টা, সাবেক উপদেষ্টা। এরকম বহু ঘটনা রয়েছে যাদেরকে এখানে নিয়ে এসছে, প্রত্যেকটা যদি প্রমাণ দেন। আপনার রাতে ভোট হয়েছে একটা হোটেলে, 5 তারা হোটেলে, সেই 5 তারকা হোটেলে সেই ভাইস প্রেসিডেন্টেরই হোটেল, কিন্তু উনি ওখানকার সিও। সেখানে রাতে ভোট হয়েছে, উপদেষ্টার পিএস সেখানে সমস্ত ভোট কন্ট্রোল করেছেন এবং যারা ভোট দিয়েছেন তারা বাইরে এসে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তা নিয়ে নিউজ হয়েছে। শুধু নিউজ না, আমরা প্রত্যক্ষদর্শী নির্ধারিত সময়ের বাইরে গিয়ে ফারুক আহমেদ সাহেবের মনোনয়ন গ্রহণ করা হয়েছে, সবাই নিউজ করেছেন। সব কিছু জানার পরে প্রমাণ কিন্তু হাজারটা রয়েছে। শুধু তাই না, যত অনিয়ম রয়েছে, শুধু তাই না, ওই ফারুক সাহেব যে 15টা ক্লাবের বিরুদ্ধে মামলা করছেন সেই মামলার রায়ও যদি হয় তাহলে নির্বাচন অবৈধ। অর্থাৎ এতদিন ধরে যেই কথাটা খুব প্রচলিত ছিল, এই বোর্ড টিকবে কি টিকবে না একটা প্রশ্ন ছিল, আপনার কি মনে হয়? এনএসসি কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী। যখন অনিয়ম খুঁজে পাবে, এই কমিটি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কমিটি অনিয়ম খুঁজে পাবে এবং সেই অনিয়মের প্রমাণ যখন হাজির করা হবে তখন এনএসসি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, আইসিসিকে জাস্ট ইনফর্ম করে দেখো এই রকম ঘটনা ঘটেছে। এবং আইসিসি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করবে। কেন করবে? কারণ সম্প্রতি আমরা যেটা দেখেছি, পাকিস্তানকে সহযোগিতা করার জন্য আমিনুল ইসলাম বুলবুল যেটা করেছেন সেটা হলো আইসিসিকে সহযোগিতা না করে পাকিস্তানের পক্ষে তিনি এগিয়ে গিয়েছেন। এবং আইসিসির তো নিশ্চয়ই একটা হতাশার জায়গা এবং ক্ষোভের জায়গা রয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ না থাকাতে নিশ্চয়ই একটা রেভিনিউ ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ বাংলাদেশ থাকলে যে জনপ্রিয়তার একটা এইটার সুবিধাটা নেওয়া, অ্যাডভান্টেজ নেওয়া, এখানে দর্শক থেকে শুরু করে আপনার যত রকমের খেলার যে চাঙ্ক বিক্রির যে আরও জৌলুস, সেই জৌলুসটা নষ্ট করে দেওয়া শাস্তি একটা হতো। কিন্তু ওখানে যতই নাটক করা হোক, এই নাটকের জন্য বাংলাদেশের বর্তমান কমিটিতে যারা রয়েছেন তাদের খেসারত দিতেই হবে এবং তারা যেরকম অনিয়ম করেছেন সেই অনিয়মের শাস্তি তাদেরকে পেতে হবে। এই কমিটি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি ফেয়ারভাবে তদন্ত করা হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, আইসিসি জাজমেন্ট পাওয়া যায় তার ওই জায়গা থেকে, তাহলে এই কমিটি কোনোভাবেই বহাল রাখার মতো অবস্থায় নেই। জেলা বিভাগীয় পর্যায়ের যে অ্যাডহক কমিটিগুলো সেগুলো বিলুপ্ত হচ্ছে এবং সেখানে যে নতুন কমিটি যে আসবে সেইটার আসলে রূপরেখাটা কেমন হবে, কেমন প্রত্যাশা করতে পারি আমরা নতুন কমিটির কাছে? যে কমিটিগুলি আসবে, ওনারা যেটা আমি রিপোর্টে শুনলাম, আপনার সচিব মহোদয় হয়তো উনি বলেছেন যে কমিটিগুলি করা হচ্ছে সেগুলি নির্বাচন পরিচালনা করার জন্য যে কমিটি করবে সেই অন্তর্বর্তী কমিটি, অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু এই কমিটি এইরকম করার জন্যই আনা হয়েছিল যে তিনি টি-20 ইনিংস খেলতে এসেছেন বলেছিলেন, তিনি কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্যই এসেছিলেন। কিন্তু সেখানে এসে টেস্ট তো খেললেনই, এখনও মনে হচ্ছে ক্যারিয়ারটা আরও 20 বছর 10 বছর এরকম টেনে নিয়ে যাবেন। শুধু তাই নয়, ওনার বোর্ডে যারা রয়েছেন তাদের মধ্যে না আছে মিল, একটা গোজামিল অবস্থা এবং তাদের যে ডিভিশন, এই ডিভিশন কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। আর নির্বাচনকালীন যেটা বললেন, প্রত্যেকটা ডিভিশনে জেলায় নির্বাচন হবে। তারা কিন্তু অলরেডি এখানেও এই ক্লাবগুলোর সঙ্গে তারা গতকালকে একটা আবেদন দিয়েছে এনএসসিকে তদন্ত করার জন্য। তার প্রেক্ষিতে কিন্তু দ্রুত তদন্ত কমে 3টা ক্যাটাগরি, সব ক্যাটাগরি থেকেই আসলে দেওয়া হয়েছে চিঠি যে আপনারা তদন্ত করেন এবং তারা সর্বাত্মক সহযোগিতা করবে। সেই প্রেক্ষাপটে আপনার এখানে এই আপনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইভাবে আপনার ডিভিশন এবং জেলাগুলিতে যখন এই কমিটিগুলো বাতিল হয়ে যাবে, তারা অ্যাডহক, সেই সময় কিন্তু এরা কাউন্সিলর থাকবে না, অটো কিন্তু বিলুপ্ত, কারণ তারা অ্যাডহক ছিল। তারা কিন্তু বিসিবি যতই বলুক যে আগামী 4 বছরের জন্য থাকবে, সেটা হবে না, অ্যাডহক থাকবে না। যদি নির্বাচিত হতো কিংবা ওখান থেকে একেবারে পরিপূর্ণ মনোনীত হতো, তাহলে সেই আইনের মারপ্যাচে তাদেরকে আটকানো যাওয়ার একটা সুযোগ থাকতো। সেটা নাই, একটা মামলা রয়েছে, সেই মামলায় বিসিবি হেরে গিয়েছিলেন বুলবুল, সেই মামলা আবার পুনর্জীবিত হবে যখন অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়ে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বোর্ড কোনোভাবেই যে অন্যায় করেছে তার শাস্তি না পেয়ে যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বাংলাদেশ দল এবং বাংলাদেশ দলের প্রথম ম্যাচ এবং এই যে
অ্যাডহক কমিটি এবং বিসিবির তদন্ত কমিটির বিষয়ে আলাপ করলাম। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলীর সঙ্গে। এপ্রিল মাসে হচ্ছে না নারী বিপিএল এর প্রথম আসর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বোর্ড। মিডিয়া কমিটির বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে জুন মাসে বিশ্বকাপের পর ভালো মানের বিদেশি নিশ্চিত করতে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছানোর সময় দিতেই আপাতত আসরটি পিছিয়ে দেওয়া হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে বিসিবি। অথচ এপ্রিল মাসে বিপিএল আয়োজন করে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চেয়েছিল নারী উইং। সূত্রের খবর, এপ্রিল মাসে বিপিএল আয়োজনের জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো প্রকার গ্রিন সিগন্যাল পায়নি বোর্ড। কয়েক দফা চেষ্টা করে তৃতীয় ফ্র্যাঞ্চাইজিও ঠিক করতে পারেনি নারী উইং। এমনকি শুরুতে চট্টগ্রামে পুরো আসর আয়োজন করতে চাইলে সেখান থেকেও নেতিবাচক উত্তর পায় আয়োজক কমিটি। তাই অনেকটা বাধ্য হয়ে এপ্রিল থেকে জুলাই মাসে সরিয়ে নেওয়া হলো নারী বিপিএল এর প্রথম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ হবে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে, আর বাকি অংশ আয়োজন করবে চট্টগ্রাম এবং ফাইনাল হবে ঢাকায়। ফুটবল চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ, রেকর্ড 16তম বারের মতো রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। রাউন্ড অফ 16-এর প্রথম লেগে সিটিজেনদের আতিথ্য দেবে লস ব্ল্যাঙ্কোস। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পে বেলিংহ্যামদের পাচ্ছে না স্বাগতিকরা। একই রাতে আরেক বিগ ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও পিএসজি। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত হবে প্রথম লেগ। রাত 2টায় শুরু হবে এই দুই ম্যাচ। চাকরিটা থাকবে কিনা অনিশ্চিত। রিয়াল মাদ্রিদের ডাগআউটে সময়টা কেবলই কঠিন হচ্ছে আরবিওলার জন্য। লিগে লিড হারানো দলটা এবার নামবে পছন্দের চ্যাম্পিয়ন্স লিগে। তবে ইনজুরি জর্জরিত স্কোয়াডের কারণে নিজেদের ঘরের মাঠেও ফেভারিট না লস ব্লাঙ্কোস। ম্যান সিটিকে সামলানোর ম্যাচে পাচ্ছেন না এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহ্যাম কিংবা কারেরাসকে। এমন পরিস্থিতিতে দলটার একমাত্র আস্থা ভিনিসিয়াস জুনিয়রের ওপর। বিশ্বের অন্যতম সেরা কিছু ফুটবলারকে আমরা এই ম্যাচে মিস করব। তবে এই মুহূর্তে ভিনিসিয়াস অনেক দায়িত্ব নিচ্ছে। আক্রমণ ভাগও আমাদের মূল অস্ত্র, আর সিটি বাধা পেরোতে তার সেরাটা দরকার। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড 16তম বারের মতো রিয়াল পরীক্ষার সামনে সিটি। ইংলিশ জায়ান্টদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ বার খেলা দলটা বায়ার্ন মিউনিখ 8 বার। সবশেষ মৌসুমের অভিজ্ঞতা ভালো নয় ম্যান সিটির জন্য। রিয়ালের কাছে 2 লেগ মিলিয়ে হাফ ডজন গোল হজম করে ইংলিশ জায়ান্টরা। এবার অবশ্য আত্মবিশ্বাসী গার্দিওলা। ইনজুরি শেষে ফিরেছেন আর্লিং হল্যান্ডও। অবশ্যই স্কোয়াডের হিসেবে এবার আমরা ভালো অবস্থানে আছি। গত মৌসুমে ইনজুরির কারণে অল্প কিছু ফুটবলার লড়তে পেরেছিল। তবে রিয়াল মাদ্রিদ তো রিয়াল মাদ্রিদই। আপনারা জানেন এই ক্লাব নিয়ে আমার মন্তব্য কি। বিনয় দেখালেও রিয়াল বধের টোটকা জানেন গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে তার দলই শেষবার ক্লিনশিট রেখেছিল সান্তিয়াগো বার্নাবুতে, যদিও সে ঘটনার বয়স পেরিয়েছে 15 বছরের বেশি। এদিকে একই রাতে পার্ক দ্য প্রিন্সেসে বসবে 2 হেভিওয়েট জায়ান্টের লড়াই। চেলসিকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। দলটার কোচ তো বলেই দিলেন রাউন্ড অফ 16-এ এটাই সেরা দ্বৈরথ। আমার মতে এটা হবে রাউন্ড অফ 16-এর অন্যতম সেরা ম্যাচ, এবং যা কিনা একেবারে ভিন্ন অন্য সবার থেকে। কঠিন হবে জানি, তবে আমরা এই মুহূর্তে এমন ম্যাচই খেলতে চাচ্ছি। দীর্ঘ 10 বছর পর দেখা হচ্ছে এই দুই দলের। শেষবার শেষ হাসি হেসেছিল পিএসজি, যদিও সেখানেই শেষ। এরপর থেকে ফ্রেঞ্চ ক্লাবের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড এই ইংলিশ ক্লাবটার। সাব্বির মিথুন, সময় সংবাদ। 2026 ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে বিশ্বকাপে স্বাগত জানিয়েছেন তিনি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানি ফুটবলারদের জন্য আমেরিকার দরজা খোলা আছে বলেও জানানো হয়েছে ফিফাকে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আর ভিসা জটিলতার প্যাচে ফুটবল বিশ্বের এই মহাযজ্ঞে ইরানের উপস্থিতি এখনও ঝুলে আছে অনিশ্চয়তার সুতোয়। ভৌগোলিক উত্তাপ আর রণক্ষেত্রের বারুদ সবই এখন আছড়ে পড়ছে ফুটবল মাঠে। ফিফা বিশ্বকাপে মাঠের লড়াই শুরু হতে বাকি আরও কয়েক মাস। উত্তর আমেরিকার 3 দেশে ফুটবল উন্মাদনা যখন তুঙ্গে, তখন খবরের শিরোনামে ওয়াশিংটন আর তেহরানের স্নায়ুযুদ্ধ।
তবে সেই তপ্ত আবহে খানিকটা শীতল বাতাস বইয়ে দিলেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি নিশ্চিত করেছেন বিশ্বকাপে অংশ নিতে ইরানি ফুটবল দলকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইনস্টাগ্রাম বার্তায় ইনফান্তিনো জানান, যুদ্ধের এই বিভীষিকার মাঝেও ফুটবল যে ঐক্য গড়ে দেয় তা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারেনি মার্কিনীরা। রাজনৈতিক আগ্রাসনের সুর ধরে রাখলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইরানকে তিনি একটি পরাজিত শক্তি মনে করলেও মাঠে তাদের খেলায় কোনো বাধা নেই। তবে এই বার্তার পেছনে রয়েছে ফিফার কঠিন শর্ত। ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে বিশেষজ্ঞরা বলছেন, কোনো দলকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানালে আয়োজক সত্ত্ব হারানোর ঝুঁকিতে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বাস্তবতা কি এত সহজ? গত ফেব্রুয়ারিতে ইরান এবং ইসরায়েলের মার্কিন হামলার পর থেকে পরিস্থিতি ঘোলাটে। হামলায় সর্বোচ্চ নেতা খোমেনির মৃত্যু এবং তেহরানের ড্রোন ক্ষেপণাস্ত্র পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ। আটালান্টায় ফিফার প্ল্যানিং সামিটে অনুপস্থিত ছিল একমাত্র ইরান। তার উপর ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার খড়গ তো রয়ে গেছে। ইরানি ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজের কণ্ঠেও ফুটে উঠেছে সংশয়। বিশেষ করে নারী ফুটবলারদের দল ত্যাগের পর খোদ ফেডারেশনই বিশ্বকাপে দল পাঠানো নিয়ে দ্বিধাগ্রস্ত। লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলে ইরানের গ্রুপ পর্বের খেলা হওয়ার কথা থাকলেও ফুটবলারদের নিরাপত্তার ভিসা প্রাপ্তি এখন বড় প্রশ্ন। ফিফার জন্য এটা এক কঠিন পরীক্ষা। ফিফা পিস প্রাইজ পাওয়া ডোনাল্ড ট্রাম্প আর ইরানের ফুটবলীয় স্বপ্ন দুয়ের মাঝে ভারসাম্য রাখতে চাইছে জুরিক। বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি যেদিকেই যাক, যে অবস্থায় তৈরি হোক না কেন, টুর্নামেন্ট পেছানোর কোনো সুযোগ নেই। এখন দেখার বিষয়, ফুটবল কি পারবে যুদ্ধের দামামা থামিয়ে 1950 সালের পর প্রথম কোনো দেশের নাম প্রত্যাহারের কলঙ্ক রুখতে? উত্তর মিলবে বিশ্বকাপের কিকঅফে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। নতুন করে ইনজুরিতে পড়েছেন নেইমার, এমন গুঞ্জন রটার পরই ক্ষোভ ঝাড়লেন ব্রাজিলিয়ান তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি সম্পূর্ণ ফিট রয়েছেন। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সব ম্যাচ না খেলে কিছু ম্যাচে বিশ্রামে থাকেন নেইমার, আর তাতেই নেইমারের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন সেলেসাও সমর্থকরা। ব্রাজিলিয়ান এক সাংবাদিকের পোস্টে ক্রীড়া দুনিয়ায় তোলপাড়। আবারও জাতীয় দলে ফিরছেন নেইমার। মার্চ উইন্ডোর 2 প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডে সুপারস্টারকে রাখা হবে। এই খবরে আনন্দের সীমা নেই ভক্তদের মাঝে। তবে মূল দলের জায়গা পেতে কঠিন পরীক্ষায় দিতে হবে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়কে। নেইমারকে ঘিরে সবচেয়ে বড় আলোচনা ফিটনেস। ক্যারিয়ারে অসংখ্যবার ইনজুরিতে পড়া ফুটবলারকে দলে নিতে সেটা নিশ্চয়ই মাথায় রাখতে হচ্ছে ম্যানেজমেন্টকে। তার ক্লাব সান্তোসের ম্যাচ মাঠে বসে দেখেছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। সবই চলছিল ঠিকঠাক, তবে আবারও তৈরি হলো বিতর্ক। মিরাসলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে 2-2 গোলে ড্র করে সান্তোস। ওই ম্যাচে ছিলেন না নেইমার, আর তখনই শুরু হয় আলোচনা, এখনো ফিট নন নেইমার, সেই কারণেই কি মিস করেছেন ম্যাচটা? আর এমন সব কথাতেই খেপেছেন সেলেসাও তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন। অনেকেই বানোয়াট কথাবার্তা বলছে, আমার কিছুই হয়নি। আমি যদি ইনজুরি নিয়ে খেলি তাহলে সমস্যা, যদি নিজের ফিটনেস নিয়ে ভাবি তাহলে সমস্যা, যদি বিশ্রামী থাকি তাহলেও সমস্যা। আজব ব্যাপার, সবাইকে সন্তুষ্ট রাখা কঠিন। কিছু মানুষ এমনভাবে কথা বলে যেন আমার সম্পর্কে সব জানে। আমার আসলে আরও ধৈর্যশীল হতে হবে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গেল 24 বছরে হেক্সার স্বপ্ন সবচেয়ে বেশি দেখেছে নেইমারকে ঘিরেই। 34 বছর বয়সী তারকাকে নিয়ে আলোচনা সবসময় ছিল, যার অনেক কিছুই হয়তো সত্য নয়। তবে ইনজুরির সঙ্গে ক্যারিয়ার জুড়ে লড়াই করা ফুটবলারকে নিয়ে সংশয় থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সবশেষ 2023 সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়েন নেইমার, যে কারণে 1 বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। গেল ডিসেম্বরে হাঁটুর সার্জারির পর শুরু হয় মাঠে ফেরার প্রক্রিয়া। তার ওয়ার্কলোড ম্যানেজ করছে ক্লাব সান্তোসের মেডিকেল টিম, যে কারণে সব ম্যাচেই মাঠে নামছেন না সেলেসাও তারকা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিসিবি নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন এনএসসির। আইসিসির আইন মাথায় রাখার পরামর্শ। বাতিল আসিফ মাহমুদের করা জেলা বিভাগীয় অ্যাডহক কমিটি। এবং পিছিয়ে গেল নারী বিপিএলের প্রথম আসর। এপ্রিলের টুর্নামেন্ট হবে জুলাইয়ে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছাতে সময় দেয়াই কারণ, দাবি বিসিবির। আগ্রহ নেই পৃষ্ঠপোষকদের। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মাকসুম।
প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।